SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি এই গল্পটি নিয়ে। এই গল্পটির এর আগে এই চ্যানেলে লাইন সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং তার পাশাপাশি এমসিকিউ ধরনের প্রশ্ন নিয়েও আলোচনা করা হয়েছে। আজকে আমরা এই ক্লাসে করব এই গল্পটির গুরুত্বপূর্ণ লাইন সহ আলোচনা। যে সব লাইনগুলো থেকে তোমাদের এমসিকিউ তুলে ধরতে পারে সেই সব লাইন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তাতে তোমাদের খুব উপকারে আসবে। আর এই ক্লাসটি তোমরা যারা বাংলা বিষয় SLST এবং মাদ্রাসা দিবে, নবম দশম শ্রেণী হোক বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্যই হোক না কেন, প্রত্যেকের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। আর সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসটি করলে তার পাশাপাশি পাঠ্য তোমাদের যে গল্পটি রয়েছে সেই গল্পটি তোমরা যদি পড়ে নাও, আশা করি যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। প্রফেসর শঙ্কুর ডায়েরি লিখেছেন সত্যজিৎ রায়, আর তারই গল্প ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি। 2রা জানুয়ারি। প্রথমেই আমরা জানবো 2রা জানুয়ারির ঘটনা সম্পর্কে। আজ সকালটা বড় সুন্দর, চারিদিকে ঝলমলে রোদ, নীলাকাশে সাদা সাদা হৃষ্টপুষ্ট মেঘ দেখে মনে হয় যেন ভুল করে শরৎ এসে পড়েছে। তারিখটা কি? 2রা জানুয়ারি। এটা কিন্তু মনে রাখবে। সদ্য পাড়া মুরগির ডিম হাতে নিলে যেমন মনটা একটা নির্মল অবাক আনন্দে ভরে যায়, এই আকাশের দিকে চাইলেও ঠিক তেমনই মনে হয়। তারপরে দেখো রয়েছে আজ অনেক দিন পরে আমার বিশ্রাম। কেন বিশ্রাম সেটা আমরা এখন জানবো। সকালে রিমেমব্রেন্স যন্ত্রটা তৈরি হয়ে গেছে। দেখতে হাল ফ্যাশনের টুপি, হেলমেটের ভিতর ৭২,০০০ সূক্ষ্মাতি সূক্ষ্ম তারের জটিল স্নায়বিক বিস্তার। বলছে আজ আমার অনেক দিন পর বিশ্রাম। এই বিশ্রামটা কেন? তিনি যে রিমেমব্রেন্স নামে যন্ত্রটি তৈরি করছিলেন সেই যন্ত্রটির কাজ শেষ হয়ে গেছে বা সেই যন্ত্রটি তৈরি হয়ে গেছে। আর সেই যন্ত্রটি দেখতে কেমন? হাল ফ্যাশনের টুপির মতো বা হেলমেটের মতো, যার ভিতর রয়েছে ৭২,০০০ সূক্ষ্মাতি সূক্ষ্ম তারের জটিল স্নায়বিক বিস্তার। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। 3 নম্বরে রয়েছে দেখো 3.5 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল হলো এই যন্ত্রটি। এই যন্ত্র বলতে রিমেমব্রেন্স যন্ত্রের কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ যে 3.5 বছর যন্ত্রটি তৈরি করতে কত বছর লেগেছিল? 3.5 বছর, 3 বছর, 4 বছর, এরকম এমসিকিউ থাকবে, তোমাদের সেখান থেকে সঠিক অ্যান্সারটি নির্ণয় করতে হবে। এই আবিষ্কৃত যন্ত্রটি প্রফেসর শঙ্কু তার চাকর প্রহ্লাদের উপর প্রথম প্রয়োগ করেছিলেন। তাহলে রিমেমব্রেন্স যন্ত্রটি প্রথম কার উপর প্রয়োগ করেছিলেন? তার চাকর প্রহ্লাদের উপর। প্রহ্লাদ গত মাসের 7ই সকালে বাজারের মাছের কথা জানতে চাইলে ওই যন্ত্রটির সাহায্যে সে জানিয়েছিল ট্যাংরা মাছ। কারণ দেখো আমরা কিন্তু ছোটো ছোটো বিষয় আমরা ভুলে যাই। এবার কি করেছিল, সেই যন্ত্রটি যখন মাথায় দিয়েছিল প্রহ্লাদের উপর, সে তখন বলতে পেরেছিল যে গত মাসের 7ই সকালে বাজার থেকে সে ট্যাংরা মাছ এনেছিল। এবার গত মাসের 7ই সকাল বলতে আমরা এখন জানছি যে 2রা জানুয়ারির ঘটনার কথা, তাহলে সেটা হবে ডিসেম্বরের 7 তারিখের ঘটনা। 6 নম্বরে রয়েছে দেখো প্রফেসর শঙ্কুর মতে একজন সাধারণ লোকের মাথায় 1 কোটি কোটি স্মৃতি জমা থাকে। এখানে আরও একটি কোটি হবে, 1 কোটি কোটি স্মৃতি জমা থাকে। প্রফেসর শঙ্কুর বহু পূর্বের কথা স্মরণে থাকে। এখানে দেখো কি বলা হয়েছে যে সাধারণ লোকের মাথায় বা সাধারণ লোক যেটা মনে রাখতে পারে না সেটা কিন্তু প্রফেসর শঙ্কুর মনে থেকে যায়, সেটা অনেক দিনের ঘটনা বা কথা। শঙ্কু 1 বছর 3 মাস বয়সে ম্যাজিস্ট্রেট ব্ল্যাকওয়েলের কুকুর হাতে উসরি নদীর ধারে বেড়াতে দেখেছিলেন। কুকুরটির রং সাদা, জাত বুলটেরিয়ার। বলছে প্রফেসর শঙ্কুর যখন বয়স 1 বছর 3 মাস সেই সময়কার ঘটনাও কিন্তু তার মনে আছে। কি বলেছে যে ব্ল্যাকওয়েলের হাতে একটা কুকুর ছিল, আর সেই কুকুরটি নিয়ে তিনি উসরি নদীর ধারে বেড়াতে দেখেছিলেন। মানে বেড়াতে গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট সাহেব, আর সেটা দেখেছিলেন কে? প্রফেসর শঙ্কু। আর সেই কুকুরটির রং ছিল সাদা, আর কুকুরটির জাত ছিল কি? বুলটেরিয়ার। এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বরে রয়েছে দেখো 11 মাস বয়সের স্মৃতিও মনে আছে শঙ্কুর। 10 নম্বরে রয়েছে দেখো যন্ত্রটার নাম রিমেমব্রেন্স। এই যন্ত্র সম্বন্ধে প্রবন্ধ লিখে ইংল্যান্ডের নেচার পত্রিকায় পাঠিয়েছেন।
তো কোন পত্রিকায় পাঠিয়েছিলেন প্রবন্ধ লিখে? ইংল্যান্ডের নেচার পত্রিকায়। এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা জানব 23শে ফেব্রুয়ারির ঘটনা সম্পর্কে। 7ই মে ব্রাসেলস শহরে একটি বিজ্ঞানী সম্মেলনে এই যন্ত্রটি সম্পর্কে প্রফেসর শঙ্কুকে ডেমনস্ট্রেট করার জন্য অনুরোধ করা হয়েছে। কি ডেমনস্ট্রেট করার ঘটনা? সেই কবে হওয়ার কথা? ব্রাসেলস শহরে 7ই মে হওয়ার কথা। আর সেখানে এই রিমেমব্রেন্স যন্ত্রসহ প্রফেসর শঙ্কুকে ডেমনস্ট্রেট করার জন্য অনুরোধ করা হয়েছে। এক একটি স্মৃতি হলো এক এক পরমাণু সদৃশ্য রাসায়নিক পদার্থ। প্রত্যেক স্মৃতির একটি রাসায়নিক চেহারা ও ফর্মুলা আছে। একথা কে বলেছিল? প্রফেসর শঙ্কু। রিমেমব্রেন্স মস্তিষ্কের মধ্যে বৈদ্যুতিক শক্তি চালনা করে স্মৃতি নামক পদার্থটিকে তাজা করে তোলে, পুরনো কথা মনে করিয়ে দেয়। যে এই রিমেমব্রেন্স যন্ত্রটি কি? এমন একটি যন্ত্র যে যন্ত্রটি কারো মাথায় দিয়ে যখন বোতাম টেপা হয় বা এই যন্ত্রটি চালনা করা হয় তখন কি হয়? মাথার ভেতরের স্মৃতি নামক পদার্থটিকে তাজা করে তোলে, আর তখন সে পুরনো অনেক কথা মনে করতে পারে। রিমেমব্রেন্সকে কাজে লাগিয়ে আমেরিকার কোরপতি শিল্পপতি হিরাম হোর্নস্টাইন তার 27 বছর বয়সের আগের ঘটনাগুলো মনে করতে পারলে অতিরিক্ত পারিশ্রমিক দেবেন বলে জানিয়ে দেন। আমেরিকার কোরপতি শিল্পপতির নাম কি? হিরাম হোর্নস্টাইন। এই তথ্যটি গুরুত্বপূর্ণ। সে কি বলেছিল? সে তার 27 বছর বয়সের আগের ঘটনাগুলো মনে করতে পারলে অতিরিক্ত পারিশ্রমিক দেবেন বলে জানিয়ে দেন। কাকে? প্রফেসর শঙ্কুকে। আর এই কথার উত্তরে প্রফেসর শঙ্কু কি বলেছিল সেটা এখন আমরা জানব। এই কথার উত্তরে প্রফেসর শঙ্কু তাকে জানিয়ে দেয় যে শৌখিন মার্কিন মিলেনিয়ারদের শখ মেটানোর জন্য আমি এই যন্ত্র তৈরি করে নিই। এই কথাটাই তাকে আমি একটু নরম ভাষায় লিখে জানিয়ে দিয়েছি। সে বলেছিল কি যে আমি কোনো মার্কিন মিলেনিয়ারদের শখ মেটানোর জন্য এই যন্ত্রটি তৈরি করে নিই। সেটা এই কথাটি লিখে কি করেছিল সে জানিয়ে দিয়েছিল। এখন আমরা জানব 4 মার্চের ঘটনা সম্পর্কে। সুইজারল্যান্ডের অটোলুবিন ও অস্ট্রিয়ার ডক্টর হিরোনিমাস শেরিং অস্ট্রিয়ার ল্যান্ডেক শহর থেকে সুইজারল্যান্ডের শহরে আসছিলেন। পাহাড়ি পথে যেতেই গাড়িটি খাদে পড়ে যায়। বলছে সুইজারল্যান্ডের অটোলুবিন ও অস্ট্রিয়ার ডক্টর হিরোনিমাস শেরিং, খুব গুরুত্বপূর্ণ দুটি নাম। অস্ট্রিয়ার ল্যান্ডেক শহর থেকে সুইজারল্যান্ড শহরে আসছিলেন তারা গাড়ি করে। পাহাড়ি পথে যেতেই গাড়িটি কি হয়? গাড়িটি খাদে পড়ে যায়। গাড়িটি রাস্তা থেকে 1000 ফুট নিচে পড়ে যায়। লুবিনের হাড়গোড় ভাঙ্গা মৃতদেহ পাওয়া গেলেও আশ্চর্যজনকভাবে বেঁচে গেলেন কে? শেরিং। ডক্টর শেরিং বেঁচে গেলেন। আর কে মারা গিয়েছিল? অটোলুবিন। বুশ মার্সিডিস গাড়ি করে শেরিংকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে আসেন। কে এনেছিল? বুশ, যে কিনা ছিল প্রফেসর শঙ্কুর বন্ধু। বুশ জানায় যে শেরিংয়ের মাথায় আঘাত লাগার ফলে স্মৃতি লোপ পায়। গাড়ির ড্রাইভার ও গবেষণাপত্র সহ সব উধাও হয়ে যায়। বুশ কি জানিয়েছিল? যে শেরিংয়ের মাথায় আঘাত লেগেছিল যার ফলে তার স্মৃতি লোপ পায়, আর গাড়ির ড্রাইভার তার সমস্ত গবেষণা কাগজপত্র নিয়ে উধাও হয়ে গিয়েছে, সেই জন্য তাকে আর পাওয়া যাচ্ছে না সেই ঘটনার পর থেকে। বুশ এও জানায় যে যদি প্রফেসর শঙ্কুর এই যন্ত্রটি শেরিংয়ের স্মৃতি ফিরিয়ে আনতে সক্ষম হয় তবে বিজ্ঞানী মহল তার প্রতি কৃতজ্ঞ থাকবে। বুশ প্রফেসর শঙ্কু কি জানিয়েছিল? যে ডক্টর শেরিংয়ের স্মৃতিশক্তি যদি তার তৈরি রিমেমব্রেন্স যন্ত্রটির সাহায্যে ফিরিয়ে আনা যায় বা ফিরিয়ে আনতে সক্ষম হয় তাহলে বিজ্ঞানী মহল তার প্রতি কৃতজ্ঞ থাকবে। এখন আমরা জানবো 8 মার্চের ঘটনা সম্পর্কে। সকালে 9:15টায় প্রফেসর শঙ্কু বুশের মোটর করে পাহাড়ি পথে 60 কিলোমিটার দূরে ছোট্ট ওয়ানস্টাড শহরে পৌঁছান। 14 একর জমির উপর বায়োকেমিস্ট্রি নরবার্ট বুশের বাড়ি। তাহলে বুশের পুরো নাম কি? নরবার্ট বুশ। তার বাড়ি ছিল কি? 14 একর জমির উপর। এই তথ্যটিও খুব গুরুত্বপূর্ণ। বুশের 3 বছরের ছেলের নাম কি ছিল? উইলি। বাড়িতে সব শুদ্ধ 6 জন লোক ছিল। কে কে ছিল সেই 6 জন লোক? এখন আমরা জানবো। বুশ, তার স্ত্রী ক্লারা, শ্রীমান উইলি, তাদের ছেলে, বুশের বন্ধুস্থানীয় স্কুলের শিক্ষক অমায়িক স্বল্পভাষী হান্স উলরিক, ডক্টর শেরিং ও তার পরিচারিকা মারিয়া। ডক্টর শেরিংয়ের পরিচারিকার নাম কি ছিল? মারিয়া। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। শেরিং রয়েছে পূব দিকের একটি ঘরে। ডক্টর শেরিংকে
নরবার্ট বুশের কোন বাড়িতে পূব দিকের একটি ঘরে রাখা হয়েছিল। শেরিং মাঝারি হাইটের মানুষ, বয়স 45 থেকে 50-এর মধ্যে, মাথায় সোনালি চুলের পেছন দিকে টাক পড়ে গেছে, মুখটা তার চৌকো ও গোলের মাঝামাঝি। এখানে ডক্টর শেরিংয়ের চেহারার বর্ণনা করা হয়েছে যে তার বয়স কত ছিল, 45 থেকে 50-এর মধ্যে, তার মাথায় ছিল সোনালি চুল আর সোনালি চুলের পেছনে টাক পড়ে গেছে, মুখটা গোল এবং চৌকোর মাঝামাঝি। বুশ জানিয়েছিল পুলিশ তদন্ত করছে। একটা হলো দুর্ঘটনার জায়গার 4.5 কিলোমিটার পশ্চিমে রোমুস, আর একটা হলো 3.5 কিলোমিটার পূবে নাম স্লাইন্স। এই দুটো জায়গায় অনুসন্ধান চলছে। তাহলে 3.5 কিলোমিটার পূবে মানে ঘটনার জায়গা থেকে তার নাম হচ্ছে স্লাইন্স, আর ঘটনাস্থল থেকে 4.5 কিলোমিটার পশ্চিমে যার নাম হচ্ছে রোমুস। দুটো জায়গার নামই খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো 8ই মার্চ রাত 10:30টার ঘটনা সম্পর্কে। ডক্টর শেরিংকে হেলমেট পরাতে কোনো অসুবিধা হয়নি। লাল বোতামটা টিপতেই হেলমেট সংলগ্ন ব্যাটারিটা চালু হয়ে গেল। শেরিং একটা কাঁপুনি দিয়ে শরীরটাকে কাঠের মতো শক্ত ও অনড় করে ফায়ারপ্লেসের আগুনের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল। 8ই মার্চ রাত 10:30 যখন বাজে, ঠিক ওই সময়টাতে কি হয়েছিল, প্রফেসর শঙ্কু তার যন্ত্র রিমেমব্রেনটি ডক্টর শেরিংয়ের মাথায় দিয়েছিল তার স্মৃতি ফেরানোর জন্য। সেই যন্ত্রটি বা রিমেমব্রেন যন্ত্রটি ডক্টর শেরিংয়ের মাথায় পড়াতে তাদের কোনো অসুবিধা হয়নি, আমরা এটা জানতে পেরেছি। আর সেই যন্ত্রটি চালনা করার জন্য লাল একটা বোতাম টিপতে হতো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বোতামটি ছিল কোন রঙের, লাল রঙের। তারপর যখন সেই যন্ত্রটি চালনা করা হয় লাল বোতাম টিপে, তখন কি হয়, ডক্টর শেরিং একটা কাঁপুনি দিয়ে ওঠে। তার শরীরটা কাঠের মতো তখন শক্ত ও অনড় হয়ে যায়, আর সে তখন ফায়ারপ্লেসের আগুনের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল। এখন আমরা জানবো পরবর্তী ঘটনা সম্পর্কে। শেরিং বললেন তার সম্পূর্ণ নাম হিরোনিমাস হাইনরিক শেরিং। তাকে যেসব প্রশ্ন করা হচ্ছে সেই সব প্রশ্নের উত্তর সে কিন্তু দিচ্ছে, আর সেগুলো সঠিক কিনা সেটা বলে দিচ্ছে কে, পাশে বসে থেকে নরবার্ট বুশ। তিনি পদার্থবিজ্ঞানের অধ্যাপক। কে? ডক্টর শেরিং। তার জন্মস্থান অস্ট্রিয়া, শহর ইন্সব্রুক। খুবই গুরুত্বপূর্ণ, তার জন্মস্থান কোথায়? অস্ট্রিয়া। আর তার শহরের নাম কি? ইন্সব্রুক। কার? ডক্টর শেরিংয়ের। শেরিং জানান তার বড় ভাই মারা গেছেন এবং একজন ছোট বোন আছে। তার ভাই প্রথম যুদ্ধে 1 অক্টোবর 1917-তে মারা গেছেন। সেই সালটিও কিন্তু সে তাদের বলেছিল। তিনি প্রফেসর লুবিনের সাথে কাজ করতে ল্যান্ডেক শহর গেছিলেন। তার বিষয় ছিল কি? বিষয় ছিল BX377। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। তারা একটা নতুন ধরনের আণবিক মারণাস্ত্র তৈরি করার ফর্মুলা বার করছিলেন। তারা বলতে কাদের কথা বলা হয়েছে? ডক্টর শেরিং ও তার কি বন্ধু অটো লুবিনের কথা বলা হয়েছে। আর তাদের বিষয় ছিল কি? BX377। এখন আমরা জানব 9ই মার্চের ঘটনা সম্পর্কে। শেরিং বললেন আমরা ল্যান্ডেক শহর থেকে রওনা হয়ে ফিনস্টারমুথে সীমানা পেরিয়ে সুইজারল্যান্ডে প্রবেশ করে কয়েক কিলোমিটার যেতেই এসে পড়ল স্লাইন্স নামে একটা ছোট্ট শহর। সেখানে গাড়ি মিনিট 15-র জন্য থামে। খুবই গুরুত্বপূর্ণ যে কত মিনিটের জন্য গাড়িটি থেমেছিল? 15 মিনিটের জন্য। আমরা একটা দোকানে বসে বিয়ার খেয়ে আবার রওনা দেবার 10 মিনিটের মধ্যেই গাড়িতে কি যেন গন্ডগোল হওয়ায় ড্রাইভারের নাম কি ছিল? নয়ম্যান। খুব গুরুত্বপূর্ণ। গাড়ি থামায়। কেন গাড়ি থামায়? তারপর নেমে গিয়ে সে বনেট খুলে কি যেন দেখে লুবিনকে। লুবিন নেমে নয়ম্যানের দিকে এগিয়ে যেতেই নয়ম্যান তাকে একটা রেঞ্চ দিয়ে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে। স্বভাবতই আমিও তখন নামি। আমি বলতে ডক্টর শেরিং কিন্তু এই ঘটনাগুলো বলছে প্রফেসর শঙ্কুদের। কিন্তু নয়ম্যান শক্তিশালী লোক। ধস্তাধস্তিতে আমি হেরে যাই। সে আমারও মাথায় রেঞ্জের বাড়ি মেরে আমায় অজ্ঞান করে। তারপর আর কিছুই মনে নেই তার, সেটাই তাদের জানাই। এখন আমরা জানব 10ই মার্চ রাত 12টার ঘটনা সম্পর্কে। প্রফেসর শঙ্কু 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছায়। এবার পথের খোঁজ প্রয়োজন। সে গন্তব্যস্থলে পৌঁছানোর পর সে কিন্তু খোঁজ করছিল। গাড়ি যেখানে পড়েছিল আর লুবিনের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল, এ দুটো জায়গা আগে দেখা দরকার। এদিকে ওদিকে বরফের শুভ্র কার্পেট বিছানো রয়েছে। মাঝে মাঝে ঝাউ, বীজ আর আশ গাছের ডাল থেকে ঝুপঝুপ করে বরফ মাটিতে খসে পড়ছে। সেই ঘটনাস্থলের জায়গার বর্ণনা এখানে দেওয়া হয়েছে একটু। তবে অনেক খুঁজেও এক টুকরো কাগজ পাওয়া গেল না।
কে জানিয়েছিল এই কথাগুলো? প্রফেসর শঙ্কু। অবশেষে 5 মিনিটের মধ্যেই মৃতদেহ নিচে নেমে এলো। বলছে ঘটনাস্থলে যখন পুলিশেরা তদন্ত করছিল কোনো কিছুই পাচ্ছিল না, এই কথা শুনে প্রফেসর শঙ্কু কী করেছিল, তার বন্ধুর গাড়ি নিয়ে এবং তার সঙ্গে আরও একটি লোক নিয়ে সে কী করেছিল, ঘটনাস্থলে পৌঁছেছিল। আর সেখানে গিয়ে সেই ঘটনাস্থল সম্পর্কে একটু তদন্ত করে কোনো কিছুই খুঁজে পায় না। অবশেষে খোঁজার পর কি দেখে যে উপরে একটা গাছের মধ্যে একটা মৃতদেহ ঝুলে রয়েছে। তখন সেই পুলিশদের সঙ্গে সঙ্গে সে জানায় এবং সেই কথা জানানোর পরে 5 মিনিটের মধ্যেই পুলিশেরা কি করে, সেই জায়গা থেকে সেই ঝুলন্ত অবস্থায় মৃতদেহটিকে নিচে নামিয়ে নিয়ে আসে। এখন আমরা জানবো সেই মৃতদেহটি কার। বরফের দেশ বলে মৃত্যুর এতদিন পরেও দেহ প্রায় অবিকৃত রয়েছে, কোনো কিছু বা কোনো প্রকার বিকৃত হয়নি, কারণ বরফের মধ্যে জানোই যে কোনো কিছু পচে যায় না। বুঝতে অসুবিধা হলো না যে এ হলো ড্রাইভার নয়ম্যানের মৃতদেহ, কারণ সেই ঝুলন্ত মৃতদেহটি কার ছিল? ড্রাইভার নয়ম্যানের মৃতদেহ, সেটা তারা বুঝতে পেরেছিল। তাহলে বোঝাই গেল যে ডক্টর শেরিং যে কথাগুলো বলছিল একটু একটু করে কিন্তু সেটা কিন্তু মিথ্যাতে পরিণত হচ্ছে। ডক্টর শেরিং কি বলেছিল? যে বলেছিল তাদের ড্রাইভার নয়ম্যান তাদের গবেষণার কাগজপত্র নিয়ে তাকে এবং তার বন্ধুকে রেঞ্জ দিয়ে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে খাদে ফেলে দিয়েছিল গাড়ি সহ, এবং সে তাদের গবেষণার কাগজপত্র নিয়ে সে কী করেছিল, পালিয়ে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু মনে হচ্ছে না, কারণ ড্রাইভার নয়ম্যানের মৃতদেহ কিন্তু খুঁজে পাওয়া গিয়েছিল। তার কোটের পকেটে রয়েছে তার গাড়ির লাইসেন্স ও তার ব্যক্তিগত আইডেন্টিটি কার্ড। এখানে ড্রাইভার নয়ম্যানের মৃতদেহ থেকে কি পাওয়া গিয়েছিল সেটাই কিন্তু বলা হয়েছে। নয়ম্যানের হাড়গোড় ভেঙেছে, হাতে মুখে ক্ষতচিহ্ন রয়েছে। সেও যে গাড়ি থেকে ছিটকে বেরিয়ে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে এসে ওই ওকে গাছের ডালপালার ভেতরে এতদিন মরে পড়েছিল তাতে কোনো সন্দেহ নেই। শেরিং জানায় লুবিন সংস্কৃত জানত। কে জানিয়েছিল? ডক্টর শেরিং জানিয়েছিল লুবিন সংস্কৃত জানত। বার্লিনের একটি সংগ্রহশালায় রাখা একটি আশ্চর্য সংস্কৃত পুঁথি লুবিন পড়েছিল কিছুকাল আগে। এই পুঁথির নাম সমরাঙ্গম সূত্রম। এই তথ্যটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে অটোলুবিন যে সংস্কৃত জানতো সেটা কে বলেছিল? ডক্টর শেরিং বলেছিল। আর বার্লিনের একটি সংগ্রহশালা থেকে একটি পুঁথি তিনি সংগ্রহ করেছিলেন, আর সেখান থেকে সে কিন্তু সংস্কৃত পড়েছিল। সেই পুঁথিটির নাম কি? সমরাঙ্গম সূত্রম। এতে যে কত রকম যুদ্ধান্তের বর্ণনা আছে তার হিসেব নেই। সেই পুঁথি পড়েই লুবিনের মাথায় এই অস্ত্রের পরিকল্পনা আসে। কোন পুঁথি পড়ে? সমরাঙ্গম সূত্রম পুঁথি। এই পুঁথি পড়ে লুবিনের মাথায় এই অস্ত্রের পরিকল্পনা আসে। BXT-77 বিষয়ের কথা বলা হয়েছে। শেরিংয়ের কথায় সত্য উদ্ঘাটিত হলো এবং অসৎ উদ্দেশ্য সামনে এলো। ডক্টর লুবিন ও ড্রাইভার নয়ম্যানের হত্যার সামনে এলো। বলছে ডক্টর শেরিং জানিয়েছিল যে তার বন্ধু অটো লুবিন সংস্কৃত জানত এবং সংস্কৃত একটা পুঁথি কোথায় থেকে পেয়েছিল? বার্লিনের একটি শহর থেকে, সংগ্রহশালা থেকে, সমরাঙ্গম সূত্রম। আর এই পুঁথি থেকেই সে জেনেছিল বিভিন্ন রকম যুদ্ধান্তের বর্ণনা রয়েছে, যেহেতু এই পুঁথির মধ্যে সেখান থেকেই এই BXT-77 গবেষণার বিষয়টি আর কি তারা তৈরি করেছিল, আর মারণাস্ত্র তৈরি করবে বলে তারা আর কি পরিকল্পনা করেছিল। এটা কিন্তু শেরিং প্রফেসর শঙ্কুদের বলেছিল। বিভিন্ন ঘটনাক্রমে প্রফেসর শঙ্কু যখন বুঝতে পারলো যে শেরিং যে কথাগুলো বলেছিল তার কিছু কথা মিথ্যা, এবং সেই যে ড্রাইভার নয়ম্যান এবং তার বন্ধু অটোলুবিনকে মেরে পাহাড়ের গভীর খাদে ফেলে দিয়েছিল বা নিজেও গাড়ির সঙ্গে পড়ে গিয়েছিল, সেটা কিন্তু পরে জানতে পেরেছিল। এবং সেই ঘটনা জানার পর প্রফেসর শঙ্কু তার যন্ত্রটির রিমেম্ব্রেন, এই যন্ত্রটি কী করেছিল? ডক্টর শেরিংয়ের মাথায় আবার তাকে পড়িয়েছিল সত্য উদ্ঘাটন করার জন্য। এবং পরে কি হয়? শেষে দেখা যায় যে শেরিংয়ের কথায় মানে রিমেম্ব্রেন যন্ত্র যখন ডক্টর শেরিংয়ের মাথায় আবার পড়ানো হয় তখন তার কথার মধ্য দিয়ে কি সত্য উদ্ঘাটিত হয়। এবং অসৎ উদ্দেশ্য, তার মধ্যে যে অসৎ উদ্দেশ্য ছিল যে BXT-77 এই বিষয়টি তার কাছে এখনও রয়েছে এবং সেই BXT-77 বিষয়ে তাকে বিক্রি করে দিয়ে প্রচুর টাকা সে কিন্তু নিতে চেয়েছিল বা হাতিয়ে নিতে চেয়েছিল। সেই অসৎ উদ্দেশ্য কিন্তু সামনে এসেছিল। আর ডক্টর লুবিন ও ড্রাইভার নয়ম্যানের হত্যাও সামনে এসেছিল। আজকের গল্পটি এই পর্যন্তই। ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি এই রচনাটি 1381 বঙ্গাব্দে আনন্দমেলা পূজাবার্ষিকী পত্রিকায় প্রকাশিত হয়। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।